বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 11ই জুলাই 2026 আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের ফৌজদারি কার্যবিধির ক্লাস শুরু করতে যাচ্ছে এবং আজ আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির 144 ধারা সেকশন 144। দেখেন, মোটামুটি আমরা 144 ধারা এই কথাটার সাথে পরিচিত এবং সবাই মোটামুটি এটা জানি যে 144 ধারা জারি করছে, কিন্তু 144 ধারার আদেশটা কে দেয়, কেন দেয়, কি কারণে দেয়, এটা আমাদের জানতে হবে। যদি কোনো প্রকার কর্মকাণ্ডের মাধ্যমে কোথাও কোনো জায়গার রাজনৈতিক পরিস্থিতি অবনতির সুযোগ থাকে, অথবা মারামারি বাঁধার সুযোগ থাকে, দাঙ্গা হাঙ্গামা বাঁধার কি সুযোগ থাকে, যে কারণে মানুষের জীবন নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন হওয়ার সম্ভাবনা দেখা দেয়, তো এই জরুরি পরিস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট 144 ধারার আদেশ দিয়ে ওই কর্মকাণ্ড থেকে লোকদেরকে বিরত থাকার আদেশ দিতে পারে। ধরেন, পল্টন ময়দানে একই সময় এনসিপিও সমাবেশ ডাকছে, বিএনপিও সমাবেশ ডাকছে। এখন একই সময় যদি দুই দল সমাবেশ ডাকে, তাহলে ওখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির কিসের সম্ভাবনা আছে? অবনতি হওয়ার সম্ভাবনা আছে, আছে কিনা? আছে। তাহলে সেই ক্ষেত্রে আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট আপনার উভয় পক্ষের বিরত থাকার জন্য 144 ধারার আদেশ দিতে পারে, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে। এখন একটু কথা বলে নেই যে মেট্রোপলিটন এলাকায় কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদেশটা দিবে না, মেট্রোপলিটন এলাকায় দেবে হলো পুলিশ কমিশনার, বুঝতে পারছেন? আর জেলা পর্যায়ে আদার দেন মেট্রোপলিটন এরিয়া হলে দিবে হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে 144 ধারা অ্যাকচুয়ালি একটা প্রিভেন্টিভ রিলিফ টাইপের, ঘটনা এখনো ঘটে নাই কিন্তু ঘটার কি আছে, সম্ভাবনা আছে। এই পরিস্থিতিতে 144 ধারা আদেশ দিতে পারে। এবং মনে রাখবেন, এই 144 ধারার আদেশ আদালত সুমোটো, সুমোটো মানে হলো স্বপ্রণোদিত হয়, নিজের আদালত তো না, ম্যাজিস্ট্রেট নিজের ইচ্ছায় দিতে পারে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট স্ব ইচ্ছায় 144 জারি করতে পারে, অথবা কোনো পক্ষের আবেদনে পারে। তাহলে কি বুঝলাম? নিজের ইচ্ছায় অথবা কি কোনো পক্ষের আবেদনে। এবং এই 144 এর আদেশ যদি দেয়, তাহলে এটা একটানা বহাল থাকবে 2 মাস, সর্বোচ্চ বহাল থাকতে পারে কতদিন? 2 মাস। এই কারণে বলা হয় থাকে যে 144 ধারার আদেশ সর্বোচ্চ বলবৎ থাকে কতদিন? 2 মাস। 2 মাসের বেশি একদিনও বাড়াতে পারবে না। তবে সরকার যদি মনে করে, তাহলে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এই মেয়াদ বাড়াতে পারে। তাহলে 144 এর মেয়াদ কতদিন? 2 মাস। কতদিন? 2 মাস। তো এখন আরেকটা কথা একটু বলে রাখি যে আমাদের দেশে কিছুদিন আগে, আপনার এই 2 বছর আগে বলা যেতে পারে, কারফিউ জারি হয়েছিল, মনে আছে? কারফিউ, সারা বাংলাদেশে কারফিউ। তো কারফিউটা কি আসলে? কারফিউ কোন আইনে জারি করে জানেন আপনারা? অনেকে মনে করে যে কারফিউ বোধহয় 144 আর কারফিউ বোধহয় এক, বাট বাস্তবে কারফিউ আর 144 এক জিনিস না। 144 হলো ফৌজদারি কার্যবিধির 144 ধারা, আর কারফিউ আছে হলো আপনার বিশেষ ক্ষমতা আইন 1974 এর 24 ধারায়। কারফিউর আর এক নাম হলো সান্ধ্য আইন। এখন যদি বলেন স্যার কারফিউ আর 144 এর মধ্যে পার্থক্য কি, দেখেন 144 এর চেয়ে গুরুতর প্রকৃতির অপরাধ হলো কারফিউ। কারফিউ, কারফিউর মধ্যে কারফিউ জারি করছে, যদি কেউ এই ঘর থেকে বেরোইতে পারবে না কোনো কারণ ছাড়া, এবং ঘর থেকে যদি কেউ বের হয়, তাহলে তার বিরুদ্ধে ওই বিশেষ ক্ষমতা আইনে 24 ধারায় মামলা হবে, সর্বোচ্চ সাজা হতে পারে 1 বছর। কত বছর? 1 বছর। কিন্তু 144 যদি কেউ ভঙ্গ করে, তাহলে কি হবে? 144 ভঙ্গ করলে 144 ভঙ্গ করলে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা হবে দণ্ডবিধির 188 ধারায়, 188 ধারায়। তো যাই হোক, আমরা ধাপে ধাপে পড়বো, একটু পড়িয়ে আসেন। ধারা 144, আসন্ন বিপদ বা উৎপাতের জরুরি ক্ষেত্রে অস্থায়ী আদেশ সমূহ, টেম্পোরারি অর্ডারস ইন আর্জেন্ট কেসেস
অফ নুইসেন্স আর অ্যাপ্রিহেন্ডেড ডেঞ্জার। দেখেন, যে 144 ধারা জারি করতে পারে, ফৌজদারি কার্যবিধির 144 ধারা আদেশ জারি করতে পারে, আন্ডারলাইন করবেন, জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে 144 ধারা আদেশ কে দিতে পারে? জেলা ম্যাজিস্ট্রেট পারে, অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, বা 144 ধারার অধীন দায়িত্ব পালনে করতে কোনো জেলা ম্যাজিস্ট্রেট। এখন আমরা চলে আসি, দেখেন, যখন 144 ধারা জারি করা যায়, যদি এমন ম্যাজিস্ট্রেট মনে করে যে 144 ধারার নির্দেশ আইনসঙ্গতভাবে নিযুক্ত কোন ব্যক্তির প্রতি প্রতিবন্ধকতা, আন্ডারলাইন করেন, প্রতিবন্ধকতা, বিরক্তি, এই লাইটটা অন করেন, প্রতিবন্ধকতা, বিরক্তি, আঘাত বা প্রতিবন্ধকতা, বিরক্তি বা আঘাতের ঝুঁকি সম্ভবত প্রতিরোধ করবে বা নিবারণে সহায়তা করবে। দেখেন, যখন 144 ধারা জারি করা যায়, ওই যেটা বললাম যে ব্যক্তির প্রতি প্রতিবন্ধকতা, বিরক্তি, আঘাত বা আঘাতের ঝুঁকি সম্ভবত প্রতিরোধ করবে বা নিবারণে সহায়তা করবে, বা আন্ডারলাইন করেন, মানুষের জীবন, স্বাস্থ্য বা নিরাপত্তার প্রতি বিপদ সম্ভবত প্রতিরোধ করবে বা নিবারণে সহায়তা করবে। কোন দাঙ্গা হাঙ্গামা, আন্ডারলাইন করবেন, কোন দাঙ্গা হাঙ্গামা প্রতিরোধ করবে বা নিবারণে সহায়তা করবে। দাঙ্গা হাঙ্গামা কি এখনো সংঘটিত হয়েছে? না, যাতে সংঘটিত কি না হয় সেই ক্ষেত্রে আশু প্রতিরোধ বা দ্রুত প্রতিকার বিধান করতে এমন ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তিকে, আন্ডারলাইন করেন, কোনো কার্য করা হতে বিরত থাকতে, কোনো কার্য করা হতে কি বিরত থাকতে বা যে কোনো ব্যক্তিকে তার দখলীয় বা পরিচালনাধীন কোনো সম্পত্তির ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে পারে। জেনে রাখা ভালো, দেখেন 144 ধারা জারি করে, আন্ডারলাইন করেন, জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট। 144 ধারার আদেশ সর্বোচ্চ গোল্ডেন 2 মাসের জন্য বলবৎ থাকে। কতদিন? পরীক্ষায় প্রশ্ন আসে, এবারও আসছে যে 144 ধারার আদেশ বলবৎ থাকে কতদিন? 2 মাস। পাশে লেখেন, সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এই মেয়াদ বাড়াতে পারে। পাশে লিখে রাখেন, সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এই মেয়াদ বাড়াতে পারে। সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এই মেয়াদ কি বাড়াতে পারে। তো সাধারণত পরীক্ষায় আসে যে 144 এর মেয়াদ কতদিন? 2 মাস। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 2 মাসের বেশি কি জেলা ম্যাজিস্ট্রেট দিতে পারবে? না। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিতে পারবে? পারবে না। তাহলে কে পারবে? সরকার। সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে বাড়াতে পারে, কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট এনারা বাড়াতে পারবে না। জেলা ম্যাজিস্ট্রেটের 144 ধারা আদেশের বিরুদ্ধে, আন্ডারলাইন করেন, দায়রা জজের নিকট রিভিশন করা যায়। তো যদি কখনো 144 এর আদেশ দেয়, তাহলে সংক্ষুব্ধ পক্ষ এই আদেশের বিরুদ্ধে কি করতে পারে? দায়রা জজের নিকট রিভিশন করতে পারে। এই ধারার বিধানসমূহ কোনো মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য হবে না। দ্য প্রভিশনস অফ দিস সেকশন শ্যাল নট অ্যাপ্লাই টু এ মেট্রোপলিটন এরিয়া। অর্থাৎ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এলাকায় কোনো ম্যাজিস্ট্রেটকে 144 ধারা জারির কোনো ক্ষমতা দেওয়া হয়নি, কিন্তু মেট্রোপলিটন এলাকায়, আন্ডারলাইন করবেন, 144 ধারা জারির ক্ষমতা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে দিয়েছে। তাহলে মেট্রোপলিটন এলাকায় 144 অ্যাকচুয়ালি জারি করতে পারে কে? মেট্রোপলিটন পুলিশ কমিশনার। নির্বাহী ম্যাজিস্ট্রেট পারে না? পারে না। তারপরে দেখেন, ম্যাজিস্ট্রেট বলতেন স্ব উদ্যোগে, কি বলেন, স্ব উদ্যোগে বা কোনো পক্ষের আবেদন কর্মে 144 ধারা আদেশ বাতিল বা পরিবর্তন করতে পারে। তাহলে স্ব উদ্যোগে বা কোনো ব্যক্তির আবেদন কর্মে বাতিল বা পরিবর্তন করতে পারে। স্ব উদ্যোগে যেরকম জারি করতে পারে, আবেদন ক্রমে যেরকম জারি করতে পারে, ঠিক স্ব উদ্যোগে বাতিল করতে পারে, আবেদন ক্রমে কি বাতিল করতে পারে। বুঝছেন? হ্যাঁ, আছে, আপনার বইটা পুরাতন, এই কারণে নাই। স্ব উদ্যোগে অথবা কি বলেন, ওই কোন ব্যক্তির আবেদন ক্রমে জারিও করতে পারে, বাতিলও করতে পারে। জি।
তো বিগত বছরের প্রশ্ন দেখেন, এ ইসমাইল মাইক্রোফোন গো, বলেন ইসমাইল, পড়েন বিগত বছরের প্রশ্ন পড়েন। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 144 ধারার ক্ষমতা বলে আদেশ প্রদান করতে পারেন জেলা ম্যাজিস্ট্রেট। এই জায়গায় যারা আছে এর মধ্যে পারে কে? জেলা ম্যাজিস্ট্রেট। আচ্ছা, 2 নম্বর দ্য পড়েন। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 144 ধারার বিধানসমূহ কোন এলাকার জন্য কোন এলাকায় প্রযোজ্য হবে না? হবে না, কোন এলাকায় প্রযোজ্য হবে না? মহানগর এলাকায়। তাহলে যদি বলেন স্যার মহানগর মানে মেট্রোপলিটন এরিয়া, তাহলে মেট্রোপলিটন এরিয়ায় 144 জারি করতে পারবে কে? পুলিশ কমিশনার। 3 নম্বর পড়েন। ফৌজদারি কার্যবিধির 144 ধারার অধীন প্রদত্ত আদেশ সাধারণত সর্বোচ্চ কতদিন বলবৎ কতদিন বলবৎ থাকে? থাকে? 2 মাস। কতদিন? 2 মাস। বুঝছেন? তো তাহলে 2 মাসের বেশি কে বাড়াতে পারবে? কিসের মাধ্যমে? নোটিফিকেশনের মাধ্যমে। গেজেট নোটিফিকেশনের মাধ্যমে। সেলফ প্র্যাকটিসের 2 নম্বর প্রশ্নটা দেখেন, জেলা ম্যাজিস্ট্রেটের 144 ধারা আদেশের বিরুদ্ধে নিম্নলিখিত কোন পদক্ষেপটি নেওয়া যায়? দায়রা জজের নিকট কি? রিভিশন। একেবারে সব নিচে একটু লিখে রাখেন যে 144 ধারার আদেশ ভঙ্গ করলে 144 ধারার আদেশ ভঙ্গ করলে 144 ধারার আদেশ ভঙ্গ করলে শাস্তি হবে দণ্ডবিধির 188 ধারায়, 188 ধারা আর কি। হ্যাঁ, শাস্তি হবে। তাহলে 144 ধারা আদেশ ভঙ্গ করলে শাস্তি হবে দণ্ডবিধির কত ধারায়? শাস্তি যাওয়ার হোক, আপাতত মনে রাখেন 188 ধারায়। ঠিক আছে? হ্যাঁ বলেন। আচ্ছা, রিভিশন আমরা সামনে আলাদা করে পড়বো। একজন জিজ্ঞেস করছে যে আপিল বা রিভিশন কি। আপিল বা রিভিশন আমাদের সামনে গিয়ে পড়বো, বাট আপাতত আপনি জিজ্ঞাসা করছেন আপিল বা রিভিশন কেন করে। আপিল বা রিভিশন করে আদালতের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে যদি কেউ অ্যাগ্রিভড হয়, সংক্ষুব্ধ হয়, তাহলে তিনি ওই উচ্চ আদালতে গিয়ে আবেদন করেন যে এই সিদ্ধান্ত বাতিল করা হোক বা পরিবর্তন করা হোক। তাহলে এই আমি যখন নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাচ্ছি, তখন এটাকে কখনো বলে আপিল, কখনো বলে রিভিশন। এখন কখন আপিল হবে আর কখন রিভিশন হবে এটা তো আমরা বলে যাচ্ছি, বাট আপিল বা রিভিশন অ্যাকচুয়ালি কি এটা জানতে হলে আমাদের ওই শেষে গিয়ে পড়বো। 404 থেকে 431 ধারা পর্যন্ত আছে আপিল, আর 435 থেকে 442 ক ধারা পর্যন্ত আছে রিভিশন। বাট আপাতত আমাদের মনে রাখতে হবে যে আমরা এখন পর্যন্ত যত দূর এসেছি, আমরা আপিল পেয়েছি মোট 3 জায়গায়। 89 ধারায় সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন যদি নামঞ্জুর হয়, তাহলে সংক্ষুব্ধ পক্ষ 405 ধারায় আপিল করতে পারে। অতঃপর 118 ধারায় মুচলেকা সম্পাদনের আদেশ দিলে সংক্ষুব্ধ পক্ষ আপিল করতে পারে 406 ধারায়। 122 ধারায় যদি জামানত বা জামিনদার প্রত্যাখ্যান করে, তাহলে সংক্ষুব্ধ পক্ষ আপিল করতে পারে 406 ক ধারায়। এই 3টা ব্যতীত আর যত জায়গা যা আছে সব জায়গায় আপাতত প্রতিকার কি? রিভিশন। তাহলে 144 এর বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। যদি আমরা গতকাল পড়ছিলাম যে 119 ধারায় অব্যাহতি দেয়, প্রতিকার কি? রিভিশন। ক্রোক করে, প্রতিকার কি? রিভিশন। তাহলে যে জায়গা 3 জায়গায় যে আপিল পড়ছে এখন পর্যন্ত, এই 3 জায়গায় ব্যতীত আর যত জায়গায় যত আদেশ আছে, যদি কেউ সংক্ষুব্ধ হয়, যদি কেউ উচ্চ আদালতে গিয়ে নালিশ করে, তাহলে কিসের মাধ্যমে করতে হবে? রিভিশন। তো তাহলে ফৌজদারি কার্যবিধির 144 ধারার আদেশ যদি কেউ ভঙ্গ করে, সেই ব্যক্তি দণ্ডিত হবে দণ্ডবিধির কত ধারায়? 188 ধারায়। ঠিক আছে? তো 144 নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, নাইলে আমরা পরের ধারায় চলে যাব। এবং 144 খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা। এবারও প্রশ্ন আসছে যে 144 এর আদেশ কতদিন বলবৎ থাকে? কতদিন? 2 মাস। ঠিক আছে? তো খুব সহজ, মানে এই টপিক থেকে তো সহজই আসছে। 144 বলবৎ থেকে কতদিন? 2 মাস। আমরা তো হচ্ছে কঠিনও জেনে গেছি যে মানে 2 মাসের বেশি কে দিতে পারে? কে পারে? সরকার দিতে পারে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে। 144 এর বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। এতটুকু জানলেই হবে ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন,
আমরা চলে আসি স্থাবর সম্পত্তি সম্পর্কিত বিরোধ, ডিসপুটস অ্যাজ টু ইমুভেবল প্রপার্টি, ধারা 145 থেকে কত 148, 145 থেকে 148। আচ্ছা, অনলাইনে যারা আছেন আপনাদের কাছে অনুরোধ করি যে যারা যারা আছেন আপনাদের মোবাইলের নামে আপনারা সবাই ইউজার নেম লেখেন, যার যার নাম সেখানে সেখানে লেখেন, তাহলে আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কারা কারা ক্লাস করে। আমাদের অনলাইনে অনেকে আছে বাট সবাই ক্লাস করে না, যারা ক্লাস করে না ভর্তিও হবে না অনলাইনে, তাদেরকে আমি বিতাড়িত করে দিব। কিন্তু আপনার শিওর হওয়া দরকার যে কারা কারা ক্লাস করে, এজন্য সবাই নাম লেখেন, সবাই জায়গায় নাম লেখেন। কারণ এই মুহূর্তে অনেকের পড়াশোনার প্রতি সিরিয়াসনেস নাই, ভাবে যে পরীক্ষা কবে কি হয় না না হয় আপাতত কয়দিন পরে পড়বানি। কিন্তু আপনার বাংলাদেশ বার কাউন্সিল হলো এমন একটা বিষয়, আপনি যদি সময় নিয়ে প্রস্তুতি না নেন, অনেকে তাড়াহুড়া করে ওই শেষ সময় যদি প্রস্তুতি নিতে গিয়ে অনেকে কিন্তু ওই ভুলের কারণে সফল হতে পারতেছেন। আচ্ছা যাই হোক, আসেন তাহলে আমরা এখন 145 ধারায় চলে আসি। 145 ধারা আগে আমি শুনেন আমার কাছে। 145 ধারা হলো যে যদি আপনি স্থাবর সম্পত্তির দখলে আছেন, আপনি মালিক হন বা না হন, আপনি একটা স্থাবর সম্পত্তির দখলে আছেন, এখন আপনাকে একজন বেদখলের হুমকি দিছে। বেদখলের কি হুমকি দিছে অথবা বেদখল করছে, বেদখলের হুমকি দিছে অথবা কি বেদখল করছে, তাহলে এই মুহূর্তে যদি ফৌজদারি কোনো প্রতিকার আপনি খুঁজেন তাহলে আপনাকে মামলা করতে হবে 145 ধারায়। 145 ধারায় 145 ধারায় মামলা করলে যদি আপনাকে কেউ হুমকি দেয়, তাহলে যে হুমকি দিয়েছে তারে বিরত রাখবে, যে এই জমির প্রকৃত দখলকার সে, তারে কোনো হুমকি ধামকি দেওয়া যাবে না, বুঝছেন? আর যদি আপনাকে বেদখল করে এবং আদালত যদি দেখে যে আসলে আপনাকে বেদখল করা হয়েছে, তাহলে আপনার দখল আপনাকে কি ফিরাইয়া দেবে এবং যে বেদখল করেছিল তাকে বলবে যে যথাযথ আইনগত পন্থায় এই লোকরে বেদখল না করা পর্যন্ত, মানে সরকারি আদালতের নির্দেশ যদি দেয় তাহলে বেদখল করা যাবে, কিন্তু তুমি বেদখল করতে পারবা না। তাহলে তার বেদখলকৃত ব্যক্তির দখল কি ফিরাইয়া দিবে। তাহলে 145 এর মামলা কখন করা যায়? বেদখলের হুমকি দিলে অথবা কি বেদখল হলে। এখন একটু শুনে রাখেন, এই দখল বেদখলের মামলাগুলো এটা সাধারণত সিভিল নেচারের, দেওয়ানি প্রকৃতির, কিন্তু আমাদের ফৌজদারি কার্যবিধির এই 145 এটা মামলা ফৌজদারি, কিন্তু এর স্বভাব মানে এর বৈশিষ্ট্য দেওয়ানি মামলার মতো, বুঝছেন? এই কারণে এই 145 রে বলা হয় প্রায় দেওয়ানি এখতিয়ার। প্রায় দেওয়ানি এখতিয়ার, প্রায় দেওয়ানি এখতিয়ার কিন্তু পুরো না। মামলা ফৌজদারি কিন্তু এর বৈশিষ্ট্য কিসের মতো? দেওয়ানির মতো। তো এখন কথা হলো যে আমারে যদি কেউ বেদখলের হুমকি দেয় বা আমাকে যদি কেউ বেদখল করে ফেলে, তাহলে আমি 145 এর মামলা কখন করতে পারবো? 2 মাসের মধ্যে। যেদিন হুমকি দিল বা যেদিন বেদখল করলো তার কয় মাসের মধ্যে? 2 মাসের মধ্যে। এখন কেন এই 145 এর প্রায় দেওয়ানি এখতিয়ার বলে আমি একটু বলি। দেখেন, ফৌজদারি মামলার কোনো তামাদি মেয়াদ নাই, অর্থাৎ ফৌজদারি মামলা আজকে একজনকে হত্যা করছে এই মামলা 100 বছর পরেও হতে পারে, কিন্তু দেওয়ানি মামলার তামাদি মেয়াদ আছে, এই নির্দিষ্ট সময় পরে দেওয়ানি মামলা করা যায় না। কিন্তু 145 ধারা ফৌজদারি, কিন্তু এর আবার কি আছে? তামাদি মেয়াদ আছে। তাহলে 145 এর মামলা ফৌজদারি, কিন্তু এর বৈশিষ্ট্য কেমন? দেওয়ানির মতো। দখল টখল ফিরাই দেয় দেওয়ানিতে, কিন্তু এটা ধারা 145 কিন্তু দখল আবার ফিরাই দিচ্ছে, তার মানে এর স্বভাব চরিত্র দেওয়ানির মতো, বুঝতে পারছেন? তাহলে 145 এর মামলা কখন করা যায় বলেন? বেদখলের হুমকি দিলে বা বেদখল করলে। কতদিনের মধ্যে? 2 মাসের হুমকি দেওয়ার বা বেদখল করার 2 মাসের মধ্যে। আর এই মামলাগুলো করতে হয় ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। কার কাছে? নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। সো একটু বলি, দেখেন আরেকটা কথা একটু বলে নিই। 144 এর আদেশ আদালত স্বেচ্ছায় দিতে পারতো অথবা কোনো পক্ষের আবেদনে দিতে পারতো, কিন্তু 145 এর আদেশ আদালত স্বেচ্ছায় দিতে পারে না। 145 এ অবশ্যই আদালতের কাছে আবেদন আসতে হবে, পুলিশ মারফত আসুক বা কেউ নিজে আসুক, কি আসতে হবে। আদালতের কাছে আবেদন না আসলে তিনি 145 এ কোনো আদেশ দিবেন না। তাহলে দেখেন, বল দিবেন স্থাবর সম্পত্তি তথা জমি জমা নিয়ে বিরোধ দেখা দিলে এবং তার ফলে শান্তি ভঙ্গের আশঙ্কা দেখা দিলে 145 ধারায় আন্ডারলাইন করবেন, জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় আদেশ দিতে পারে। ফৌজদারি কার্যবিধির 145 ধারায় প্রসিডিং রুজু করার জন্য নিম্নলিখিত শর্ত পূরণ হতে হবে। কি কি? প্রথমে দেখেন,
পুলিশ প্রতিবেদন বা তথ্যের ভিত্তিতে কার্যকর করা, আন্ডারলাইন করেন, পুলিশ প্রতিবেদন বা তথ্যের ভিত্তিতে কার্যকর করা। জেলা ম্যাজিস্ট্রেট না থাকলে কালেক্ট করতে হবে। জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে বা অন্য কোনো ভাবে 145 ধারা জারি করতে পারে। সুতরাং যার বইতে নাই সে লিখে রাখবেন যে 145 ধারা আদেশ স্বউদ্যোগে দেওয়া যায় না, কারো অবশ্যই কি করতে হবে, আবেদন করতে হবে। সুতরাং স্বউদ্যোগে ম্যাজিস্ট্রেট 145 ধারা জারি করতে পারে না। স্বউদ্যোগে কি 144 জারি করতে পারে? পারে। 145 পারে না। বরং এই ক্ষেত্রে পুলিশ প্রতিবেদন বা অন্য কোনো তথ্য কি থাকতে হবে। তাহলে স্বউদ্যোগে 144 জারি করা যায়, কিন্তু স্বউদ্যোগে 145 জারি করা যায়। পারবেন না ইনশাল্লাহ? মনে থাকবে? এরপরে দেখেন 145 মানে হলো কোনো স্থাবর সম্পত্তি নিয়ে বিরোধ। সেটা হতে পারে ভূমি, পুকুর, অন্য কোথাও যেখানে স্থাবর সম্পত্তি আছে। দেখেন 145 ধারা জারির জন্য দুইটি আবশ্যিক শর্ত হলো, আন্ডারলাইন করেন, ভূমি, পানি বা সেটার সীমানা সংক্রান্ত বিরোধ থাকা। কিসের বিরোধ থাকবে? ভূমি, পানি বা সেটার সীমানা। এবং উক্ত বিরোধের কারণে আন্ডারলাইন করবেন শান্তি ভঙ্গের আশঙ্কা থাকা। তাহলে এখানে দুইটা জিনিস, এই স্থাবর সম্পত্তি নিয়ে বিরোধের আশঙ্কা থাকবে এবং এই বিরোধের আশঙ্কার কারণে কিসের সম্ভাবনা থাকবে? শান্তি ভঙ্গের সম্ভাবনা থাকবে। বিরোধটি ভূমি অর্থাৎ জমি, জলাশয় এর সীমানা ইত্যাদি সম্পর্কে হতে হবে। যেটা আমাদের মনে রাখতে হবে, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে জমি বা পানি বলতে পাইছেন, জমি বা পানি বলতে দালান, বাজার, মৎস্য খামার, ফসল, জমিতে উৎপন্ন অন্যান্য দ্রব্য এরূপ কোন সম্পত্তির খাজনা বা লভ্যাংশ অন্তর্ভুক্ত হবে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে জমি বা পানি বলতে কি বোঝায়। 145 ধারায় যে জমি বা পানি, এটারে কি বোঝায়? দালান রে বোঝায়, বাজার রে বোঝায়, মৎস্য খামার রে বোঝায়, ফসল রে বোঝায়, জমিতে উৎপন্ন অন্যান্য দ্রব্য রে বোঝায়, খাজনা রে বোঝায়, লভ্যাংশ রেও। বুঝছেন? এখন দেখেন দখলদার নির্ধারণ 145-এর সাবসেকশন 4 বা 145-এর কত উপধারা কত 4। 145 ধারা আদেশের অব্যবহিত গোল দিবেন পূর্ববর্তী 2 মাসের মধ্যে। গোল দেন 145 ধারার আদেশের পূর্ববর্তী কয় মাসের মধ্যে? 2 মাসের মধ্যে। যে পক্ষকে বলপূর্বক বা বেআইনিভাবে বেদখল করা হয়েছে ম্যাজিস্ট্রেট উক্ত বেদখলকৃত ব্যক্তিকে উক্ত তারিখে দখলদার বলে মনে করবে। মানে হলো ম্যাজিস্ট্রেট আদেশ প্রদানের পূর্বে দেখবে যে 2 মাসের মধ্যে কে দখলে ছিল বা 2 মাসের মধ্যে কাউরে বেদখল করা হয়েছে কিনা। 2 মাসের মধ্যে যদি কেউ দখলে থাকে তারে দখলকারী হিসেবে বিবেচনা করবে, আর 2 মাসের মধ্যে যদি করে বেদখল করে থাকে, যারে বেদখল করলো তারে কি দখলকারী হিসেবে বিবেচনা করবে। 145-এ কত 4। আপনার সাবসেকশন মনে রাখার দরকার নাই, বাট এখানে যে বিষয়টা মনে রাখতে হবে যে মামলা 145 এর মামলায় দেখবে কয় মাসের মধ্যে বেদখল হয়েছে কিনা, 2 মাসের মধ্যে, বা 2 মাসের মধ্যে দখল এসে ছিল কিনা। 145 ধারায় যে আদেশ দিতে পারে, 145 ধারায় যে পক্ষকে ম্যাজিস্ট্রেট দখলে ছিল মর্মে সিদ্ধান্ত গ্রহণ করে আইনগত পন্থায়, আন্ডারলাইন করবেন, আইনগত পন্থায় তাকে উচ্ছেদ না করা পর্যন্ত, মানে যতক্ষণ পর্যন্ত তাকে আইনগত পন্থায় উচ্ছেদ না করতেছে সেই পক্ষকে দখলের অধিকারী মর্মে ঘোষণা করে ম্যাজিস্ট্রেট আদেশ প্রদান করবে। বলবে যে যেহেতু 2 মাসের মধ্যে সে দখলে ছিল বা যেহেতু 2 মাসের মধ্যে তারে বেদখল করা হয়েছে, সেই দখলে থাকবে যতক্ষণ পর্যন্ত তারে আইনগত পন্থায় উচ্ছেদ করা না হচ্ছে। এখন যদি বলেন স্যার আইনগত পন্থায় উচ্ছেদ কি? আইনগত পন্থায় উচ্ছেদ মানে দেওয়ানি মামলার মাধ্যমে উচ্ছেদ। কিসের মাধ্যমে? দেওয়ানি মামলার মাধ্যমে উচ্ছেদ। উক্ত দখলে সকল প্রকার ব্যাঘাত ঘটানো নিষিদ্ধ করে আদেশ প্রদান করবে। কি ঘটনা নিষিদ্ধ করবে? ব্যাঘাত ঘটানো নিষিদ্ধ করবে এবং বলপূর্বক বা অন্যায়ভাবে বেদখল হওয়া পক্ষকে দখল পুনর্বহাল করতে পারবে। যদি দেখে যে কাউকে বলপূর্বক বা অন্যায়ভাবে বেদখল করা হয়েছে, তারে তার দখল কি দিবে? ফিরাইয়া দিবে। তারে তার দখল ফিরাইয়া দিবে। বুঝতে পারছেন? তাহলে 145-এ মামলা করার পর কয় মাসের বিষয় বিবেচনা করবে? 2 মাসের মধ্যে যে দখলে ছিল তারা কি করবে? দখলকারী হিসেবে কি করবে? বিবেচনা করবে। আর যদি কেউ 2 মাসের মধ্যে বেদখল করে তারে তার দখল ফিরাইয়া দিবে এবং বলবে যতদিন পর্যন্ত আইনগত পন্থায় বেদখল তোমাকে না করা হচ্ছে ততদিন পর্যন্ত তুমি কি থাকবা? এই জায়গা দখলে বহাল থাকবে। এখন প্রশ্ন হলো স্যার আইনগত পন্থায় দখল ফিরিয়ে পাওয়ার অর্থ কি?
দেওয়ানি মামলা। বুঝতে পারছেন? আর একটা কথা একটু বলে রাখি যে এই 145 ধারার মামলায় সত্য বিবেচনার কোনো সুযোগ নাই, মানে কে মালিক, কাগজে কে মালিক এটা দেখার কোনো কি নাই, সুযোগ নাই। 145 ধারার মামলায় কে দখলে ছিল বা বেদখল হয়েছে কিনা, বা দখলে ছিল তারা বেদখলের হুমকি দিছে কিনা। তাহলে 145 ধারার মামলায় কি সত্য বিবেচনা করার সুযোগ আছে? তাই এই যে দেখেন, সত্যের প্রশ্ন বিবেচনা করবে না। জবেদা খাতুন বনাম মমতাজ বেগম 45 ডিএলআর এডি। ডিএলআর মানে হলো ঢাকা ল রিপোর্ট, ঠিক আছে, আর এডি মানে হলো অ্যাপিলেট ডিভিশন। কোথাও কোথাও লেখা থাকে এইচসিডি, এইচসিডি মানে হাইকোর্ট ডিভিশন। মামলায় বলা হয়েছে 145 ধারার কার্যক্রমে ম্যাজিস্ট্রেট, আন্ডারলাইন করবেন, সত্যের প্রশ্ন নির্ধারণ করে না। তাহলে 145 ধারার মামলায় কি সত্য দেখবে? না, সত্য দেখবে না। মালিকানা বিরোধ নির্ধারণ করা 145 ধারায় কার্যক্রমের আওতা বহির্ভূত। সুতরাং 145 ধারায় যিনি দখলে ছিল তাকেই দখল অর্পণ করবে, বা কে দখলের অধিকারী বা উক্ত সম্পত্তিতে কার সত্ত্ব আছে সেটা নির্ধারণ করার কোনো সুযোগ 145-এ নাই। তাহলে যদি আপনারা বলে যে 145-এ সত্য বিবেচনার সুযোগ আছে কিনা, আছে? নাই। তাই 145-এ কি দেখবে? দখলে ছিল কিনা, বেদখল হয়েছে কিনা, এইটাই জেনে রাখা ভালো। দেখেন, বিরোধী বিষয়বস্তু বা সেটার নিকট কোনো প্রকাশ্য স্থানে 145 ধারা আদেশের বলতেন একটি কপি লটকিয়ে দিতে হবে। 145-এর কয়টা কপি লটকিয়ে দিতে হবে? একটি। বিরোধী বিষয়বস্তু বা সেটার কোনো প্রকাশ্য স্থানে। তারপরে দেখেন 145 ধারা অনুসারে কার্যধারায় আন্ডারলাইন করবেন, কোন পক্ষ মৃত্যুবরণ করলে, মানে বাদী বা বিবাদীর কেউ যদি কি মারা যায়, ম্যাজিস্ট্রেট আন্ডারলাইন করেন মৃতের প্রতিনিধিকে উক্ত কার্যধারায় পক্ষভুক্ত করতে পারে, অতঃপর অনুসন্ধান চলমান থাকবে। একটু বুঝে রাখেন, সাধারণত ফৌজদারি মামলায় যদি বাদী মারা যায় তাহলে মামলা চলে, কোনো সমস্যা হয় না। কিন্তু ফৌজদারি মামলা আসামি মারা গেলেই মামলা বাতিল। ফৌজদারি মামলায় আসামি মারা গেলেই কি বাতিল। কিন্তু দেওয়ানি মামলায় বাদী বিবাদী যদি মারা যায় তার বৈধ প্রতিনিধিরা পক্ষভুক্ত হতে পারে। আমাদের লিখিত বেসে নিয়ম আছে, যার মোবাইল বাজবে 100 টাকা জরিমানা। তো এই যে সুযোগ দিলাম, এখন থেকে ইয়া করেন, 100 টাকা জরিমানা রাখবে। দেখেন দেখেন তো তাহলে আমি আগে একদিনও বলছি এই কথা, আপনাদের কারো মোবাইল বাজবে না। এইটুক কমন সেন্স নাই যে স্যার এই জায়গায় চিৎকার করে কথা বলতেছে আমাদের মোবাইল বাজতেছে। কমন সেন্স ইজ সো আনকমন নাওএডেজ। আপনারা দিন দিন বোকা হয়ে যাচ্ছেন। দেখেন তো তাহলে 145 ধারার মামলায় যদি কেউ কি করে মৃত্যুবরণ করে, পক্ষভুক্ত হওয়ার কি আছে, সুযোগ আছে। ফৌজদারি মামলা বাট পক্ষভুক্ত হওয়ার সুযোগ আছে। তবে এই কার্যধারার উদ্দেশ্যে যদি প্রশ্ন উঠে যে উক্ত মৃতের বৈধ প্রতিনিধি কে, ধরেন একজন মারা গেছে, এখন প্রশ্ন উঠছে তার বৈধ প্রতিনিধি কে, অনেকজন এসে বলতেছে যে আমি অমুকের প্রতিনিধি। মারা গেছে একজন, দাবি করতেছে 3 জন যে আমরা সবাই প্রতিনিধি। সেই ক্ষেত্রে মৃতের বৈধ প্রতিনিধি হিসেবে দাবিকারী সকল ব্যক্তিদের পক্ষভুক্ত করা যাবে। তাহলে যে কয়জন আসবি আয়, সবাইরই কি করা যাবে, পক্ষভুক্ত করা যাবে। বুঝতে পারছেন? তাহলে একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল যে 145 এর মামলায় যদি কোনো পক্ষ মারা যায় তাহলে কি হবে। এখন সাধারণ ফৌজদারি মামলায় বাদী মারা গেলে সমস্যা নাই, কিন্তু আসামি মারা গেলে মামলা বাতিল। কিন্তু 145 এর মামলায় বাদী মারা যাক আর বিবাদী মারা যাক, মামলা চলবে, পক্ষভুক্ত হওয়ার সুযোগ আছে। তাহলে ফৌজদারি মামলা আবার এর একটা বৈশিষ্ট্য কিসের মতো, দেওয়ানির মতো। তারপরে দেখেন 145 ধারা বিষয়বস্তুর কোন সম্পত্তির ফসল বা অন্য কোনো দ্রব্য দ্রুত বা প্রাকৃতিক ভাবে নষ্ট হতে পারে, তাহলে ম্যাজিস্ট্রেট উক্ত সম্পত্তির যথাযথ হেফাজত বা আন্ডারলাইন করেন বিক্রয়ের জন্য আদেশ দিতে পারে। যদি দেখে যে 145 এর মামলায় ওই জমিতে কোনো ওই দ্রুত বর্ধনশীল বা প্রাকৃতিক ভাবে নষ্ট হতে পারে এরকম কোনো সম্পত্তি আছে, তাহলে উনি হেফাজতে রাখার অথবা বিক্রয়ের নির্দেশ দিতে পারে, এবং অনুসন্ধান সমাপ্ত হওয়ার পর উক্ত সম্পত্তি বা সেটার বিক্রয় লব্ধ অর্থ বিলি বন্টনের আদেশ দিতে পারে। পরীক্ষায় যেটা আসবে যে 145 এর ক্ষেত্রে কোন ধরনের সম্পত্তি বিক্রয়ের আদেশ দিতে পারে, পচনশীল বা আপনার প্রাকৃতিক ভাবে যেগুলো নষ্ট হতে পারে। তারপরে দেখেন এই জায়গা কোনো সাবসেকশন আমার মনে রাখার প্রয়োজন নাই। 145 ধারা কার্যধারার বল দিবেন যে কোনো পর্যায়ে
145 ধারায় কার্যধারার কোন পর্যায়ে? যে কোনো পর্যায়ে যে কোনো পক্ষের আবেদন ক্রমে ম্যাজিস্ট্রেট সাক্ষী হাজির হবার বা কোনো দলিল বা বস্তু হাজির করার নির্দেশ দিয়ে সমন প্রদান করতে পারে। যদি পরীক্ষায় আসে যে 145 ধারা মামলায় সাক্ষীরে হাজির করা যায়, সমন দিতে পারে কোন পর্যায়ে? যে কোনো পর্যায়ে। বা কোনো দলিল হাজির করার জন্য সমন দিতে পারে কোন পর্যায়ে? যে কোনো পর্যায়ে। ফৌজদারি কার্যবিধির 145 ধারায় ম্যাজিস্ট্রেট প্রায় দেওয়ানি এখতিয়ার প্রয়োগ করে। কি বলেন? একটু আগে বলছি না, প্রায় দেওয়ানি এখতিয়ার। ফৌজদারি কার্যবিধির 145 ধারায় কার্যক্রম কোনো ফৌজদারি কার্যক্রম না। 145 ধারায় গৃহীত কার্যক্রম প্রায় নির্বাহী কার্যক্রম, যার উদ্দেশ্য হলো গণশান্তি ভঙ্গ প্রতিরোধ করা। সো এটা আমাদের দরকার নাই, জাস্ট বুঝে রাখেন। তাহলে 145 এর মামলা হলো স্থাবর সম্পত্তি নিয়ে যদি শান্তি ভঙ্গের আশঙ্কা থাকে, অর্থাৎ কারো যদি বেদখলের হুমকি দেয় বা বেদখল করে, তাহলে সে ঘটনা ঘটার কয়দিনের মধ্যে মামলা করতে হবে? 2 মাস। কতদিন? 2 মাস। 2 মাস। বিগত বছরের প্রশ্ন দেখেন, 1 নম্বর প্রশ্নটা, কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 এর 145 ধারা অনুসারে কার্যধারার প্রতিপক্ষ মারা গেলে কি হবে? মৃতর প্রতিনিধিরা কি হতে পারে? পক্ষ হইতে পারে। তারপরে দেখেন দা কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 এর 145 ধারার ক্ষমতা কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায়? ভূমি বিরোধ জনিত শান্তি ভঙ্গের আশঙ্কা রোধ। সো এখানে 3, 4 এগুলা পড়ে ফেলবেন। আমাদের একটু নামাজের বিরতি, নামাজ পড়ে আসি, তারপরে আবার শুরু হবে। এবং আজকে পরীক্ষা আছে বলে রাখি, এবং আজকে মাগরিবের পরেও ক্লাস হবে ইনশাআল্লাহ। বিরোধীয় বিষয় ক্রোক করার ক্ষমতা পাইছেন? আচ্ছা, একটা যে সম্পত্তি নিয়ে মামলা হয়েছে, এখন ম্যাজিস্ট্রেট যদি দেখে যে যে মামলা করছে সেও দখলে নাই, আবার যার বিরুদ্ধে মামলা করছে সেও দখলে নাই, তাহলে ওই সম্পত্তি স্যার কি করবে? শোনা যাচ্ছে অনেক আস্তে, একদম আস্তে শোনা যাচ্ছে। সবাইকে আস্তে শুনেন নাকি শুধু আপনি আস্তে শুনেন? বোধহয় অন্যরা কি জোরে না শুনতেছেন? স্যার, শোনা যাচ্ছে। ওনার মনে হয় ভলিউম কমানো। ওনার ভলিউম কমানো। জি, হ্যাঁ, এখানে ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। ওকে, ঠিক আছে। তো তাহলে যে ভলিউম বিষয় বাড়ানো আছে যে কিন্তু বিষয় হঠাৎ নিয়ে করে সাউন্ড কমে গেল। যে বিষয় আপনি আপনি বের হয়ে আবার ঢুকেন, কানেক্টিং এর সমস্যা হচ্ছে মনে হয়। বের হয়ে আবার ঢোকেন। জি, যে বিষয় নিয়ে মামলা হচ্ছে ওই জমি যদি কারোরই দখলে না থাকে, তাহলে কি করতে পারে? ক্রোক করতে পারে। এই যে দেখেন, বিরোধী বিষয় ক্রোক করার ক্ষমতা ধারা কত? 146। যে ক্ষেত্রে কোনো পক্ষ দেখায় যে বিরোধী বিষয় নিয়ে, আন্ডারলাইন করবেন, আর কোনো বিরোধের অস্তিত্ব নেই, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট 145-এর 5 ধারায় বা 145 ধারায় প্রদত্ত আদেশ বাতিল করতে পারে। যাই হোক, অন্যদিকে 145 ধারায় আদেশের তারিখে কোনো পক্ষ, আন্ডারলাইন করেন, দখলে ছিল না বলে ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত গ্রহণ করে, বা কোনো পক্ষ দখলে ছিল সেই বিষয়ে নিজের সন্তুষ্ট হতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে আন্ডারলাইন করবেন 146-এর 1 ধারায় 145-এর বিরোধীয় বিষয় ক্রোক করতে পারে যতক্ষণ পর্যন্ত না কে উক্ত বিরোধীয় বিষয়ের অধিকারী বা উক্ত বিষয়ের দখল পাওয়ার অধিকারী সেটা এখতিয়ার সম্পন্ন আদালত নির্ধারণ করে। মূল কথা হলো, যদি 145 ধারার মামলায় ম্যাজিস্ট্রেট বুঝতে না পারে যে কে দখলে আছে, তাহলে ওই সম্পত্তি ক্রোক করবে কত ধারায়? 146 ধারায়। 146 ধারায়। এবং ক্রোক করার সাথে সাথে রিসিভারও নিয়োগ করতে পারে 146 ধারায়। দেখেন, রিসিভার নিয়োগ, রিসিভারকে ওই যিনি ক্রোককৃত সম্পত্তির দেখাশোনা করেন। ক্রোক করা মানে হলো একটা সম্পত্তি ম্যাজিস্ট্রেট ক্রোক করছে, এখন ওই সম্পত্তি তো আর ম্যাজিস্ট্রেট নিজে দেখাশোনা করবে না, ওই সম্পত্তি দেখাশোনার জন্য যারা দায়িত্ব দেয় তারা বলে তত্ত্বাবধায়ক বা রিসিভার। 146-এর 2 ধারা অনুসারে উপযুক্ত মনে করলে গোল্ডেন ম্যাজিস্ট্রেট ক্রোককৃত বিষয়বস্তু রক্ষণাবেক্ষণের জন্য, আন্ডারলাইন করেন, রিসিভার নিয়োগ দিতে পারেন, যদি না আদালত ইতিপূর্বে বিরোধী সম্পত্তির কোনো রিসিভার নিয়োগ না করে। এখানে ম্যাজিস্ট্রেট বলতে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বোঝানো হয়েছে। তাহলে 144 এবং 145 যত জায়গায় ম্যাজিস্ট্রেট আছে, সব ম্যাজিস্ট্রেট মানে কি? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে ক্রোক করতেছে 146 ধারায়, রিসিভার নিয়োগ করতেছে কত? 146 ধারায়। আপনারা বলেন যে এই ক্রোক আর রিসিভার নিয়োগ আর কোথায় পড়ছে, আর কোন ধারায় পড়ছে বলেন? 87, 88। 88। 88 ধারায় ক্রোক আছে না? 88 ধারায় রিসিভারও আছে, ওটাকে লিখে দিছিলাম যে ক্রোক প্লাস রিসিভার নিয়োগ 88 আর কত? 146। এবার দেখেন,
ধারা 148 স্থানীয় অনুসন্ধান, লোকাল ইনকোয়ারি। এই শোনেন, লোকাল ইনকোয়ারি মানে হলো ম্যাজিস্ট্রেট স্বয়ং ওই জায়গা যাবে, স্বয়ং অনুসন্ধান করতে পারে। এখন একটু শুনেন, লোকাল ইনকোয়ারির আদেশ দিবে জেলা ম্যাজিস্ট্রেট, করবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। লোকাল ইনকোয়ারির আদেশ দিবে কে? জেলা ম্যাজিস্ট্রেট। করবে কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকাল ইনকোয়ারির আদেশ দিতে পারবে না। তাহলে আমার মনে রাখতে হবে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে লোকাল ইনকোয়ারির আদেশ দিতে পারে কে? জেলা ম্যাজিস্ট্রেট। আর যদি বলে লোকাল ইনকোয়ারি করে কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। কে লোকাল ইনকোয়ারির আদেশ দিতে পারে না? নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতটুকু মনে রাখলেই হলো। দেখেন, এই অধ্যায়ের উদ্দেশ্য পূরণকল্পে স্থানীয় অনুসন্ধান প্রয়োজন হলে জেলা ম্যাজিস্ট্রেট তার অধস্তন কোন ম্যাজিস্ট্রেটকে, আন্ডারলাইন করেন, তার অধস্তন কোন ম্যাজিস্ট্রেটকে উক্ত অনুসন্ধান করতে প্রেরণ করতে পারে। তাহলে জেলা ম্যাজিস্ট্রেট পাঠাচ্ছে কারে? তার অধস্তন ম্যাজিস্ট্রেটকে, এবং তার পরিচালনার জন্য তাকে প্রয়োজনীয় লিখিত নির্দেশ দিতে পারে। যেহেতু জেলা ম্যাজিস্ট্রেট একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সুতরাং তার অধস্তন ম্যাজিস্ট্রেট বলতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মর্মে গণ্য হবে। সুতরাং 148 ধারায় জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ ক্রমে তার অধস্তন কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট স্থানীয় অনুসন্ধান করতে পারে। যার বইতে নাই সে লিখে রাখবেন যে 148 ধারায় লোকাল ইনকোয়ারির আদেশ দেয় জেলা ম্যাজিস্ট্রেট, করবে কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই হলো কথা। লোকাল ইনকোয়ারির আদেশ দিবে জেলা ম্যাজিস্ট্রেট, করবে কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। কত ধারায়? 148। জেনে রাখা ভালো। দেখেন, 144 থেকে 148 ধারা পর্যন্ত ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত সকল আদেশের বিরুদ্ধে, আন্ডারলাইন করেন, দায়রা আদালতে রিভিশন দায়ের করা যায়। প্রশ্ন হলো যে 144 ধারার আদেশের মেয়াদ কত? 2 মাস। তাহলে 145-এর আদেশ কত, মেয়াদ কত? না, ওই তামাদি আইন অনুযায়ী 2 মাসের ভিতরে মামলা করা যাবে। তামাদি আইন 144-এর 2 মাস, কিন্তু আমরা কোথাও কি পড়ছি 145-এর আদেশ কত? না, পড়ছি, দেখেন নাই। আইনগত পন্থায় উচ্ছেদ না হওয়া পর্যন্ত। অর্থাৎ যদি কাউরে 145 ধারায় বলে যে তুমি দখলে থাকবা, কতদিন দখলে থাকবে? যতদিন পর্যন্ত তারে আইনগত ভাবে উচ্ছেদ না করতেছে। অনেকের একটা ধারণা আছে, আপনাদের মধ্যেই বলেন যে 145 ধারায় বোধহয় তামাদি মেয়াদ বোধহয় 2 মাস। না, মানে সরি, মানে মেয়াদ বোধহয় 2 মাস না। 144-এর কতদিন? 2 মাস। কিন্তু 145-এর যতদিন পর্যন্ত তারে আইনগত ভাবে বেদখল না করে। বুঝেছেন? আর 144 থেকে 148 পর্যন্ত যত যা আছে প্রতিকার কি? রিভিশন। এই জায়গায় আপিলের কোনো বিধান নাই। রিভিশন, রিসিভার নিয়োগ করছে, রিভিশন। ক্রোক করছে, রিভিশন। স্থানীয় অনুসন্ধানে গেছে, রিভিশন। উকিল টাকা চাইছে, রিভিশন। নাকি না? আচ্ছা, বিগত বছরের প্রশ্ন দেখেন। ইসমাইল, এটা পড়েন, 1 নম্বর পড়েন। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর বিধান অনুসারে হ্যাঁ, ভূমি সংক্রান্ত বিরোধের কারণে শান্তি ভঙ্গের আশঙ্কায় কোনো প্রকৃত সম্পত্তিতে রিসিভার নিয়োগ করে কে? আচ্ছা, এখন জেলা- এখানে একটু প্যাচ আছে, একটু কঠিন হয়েছে প্রশ্নটা। আমরা জানি যে 144 বা 145 যাই হোক না কেন, জেলা ম্যাজিস্ট্রেট আর নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন এই জায়গা উত্তরে জেলা ম্যাজিস্ট্রেটও আছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটও আছে। তাহলে উত্তর কোনটা হবে? এই জায়গায় স্পেসিফিক ভাবে 140 ওই যে কথা বলছে ওখানে বলা আছে যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাই উত্তর হচ্ছে কি? নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে জেলা ম্যাজিস্ট্রেট তো নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে আগে এখন হচ্ছে জেলা আমাদের- ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট, কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট তো নির্বাহী ম্যাজিস্ট্রেটের হেড। কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট এই জায়গা যেহেতু আলাদা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলা আছে, এই কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট তো সব সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ফাংশন নাও করতে পারে। বুঝতে পারছেন? জি। এই জায়গা যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বুঝাচ্ছে, এটা তো জেলা ম্যাজিস্ট্রেটের মধ্যে আছে। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা পড়েন। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 অনুসারে লোকাল ইনকোয়ারি করতে পারেন কে? এটা গোল্ডেন। লোকাল এনকোয়ারি কে করতে পারে? নির্বাহী ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। বাট আদেশ কে দিতে পারে? জেলা ম্যাজিস্ট্রেট।
ইসমাইল 4 নম্বর প্রশ্নটা পড়েন 4। বিরোধীয় বিষয়বস্তু বা সেটার নিকট কোনো প্রকাশ্য স্থানে 145 ধারার আদেশের কয়টি কপি লটকিয়ে দিতে হবে? কয়টা? একটা। একটা, ঠিক আছে। হুম। 6 ওই 145 ধারার আদেশের অব্যবহিত অব্যবহিত পূর্ববর্তী কত মাসের মধ্যে কোনো ব্যক্তিকে বেআইনিভাবে বেদখল করলে ম্যাজিস্ট্রেট উক্ত বেদখলকৃত ব্যক্তিকে উক্ত তারিখের দখলদার বলে মনে করবে? কতদিন? 2 মাস। 2 মাস না? জি। 2 মাস। 7 নাম্বার ইম্পর্টেন্ট, 7, 9, 11, 14, সবশেষেরটা পড়েন ইসমাইল। 15 হুম 145 ধারার আদেশের ক্ষেত্রে প্রতিকার ডিভিশন দায়রা আদালতে দায়রা আদালতে ডিভিশন। রিভিশন। আর একটা কথা লেখেন স্টার দিয়ে, যে 145 ধারার আদেশ ভঙ্গ করলে ধারার আদেশ ভঙ্গ করলে দণ্ডবিধির 188 ধারায় দণ্ডিত হবে। দণ্ডবিধির কত ধারায় দণ্ডিত হবে? 188। তাহলে 144 এর আদেশ ভঙ্গ করলেও 188, 145 এ ভঙ্গ করলে কত? 180। 144 এর বিরুদ্ধে প্রতিকার কি? ডিভিশন। 145 এর বিরুদ্ধে ডিভিশন। 144 এর আদেশ আবেদনে দিতে পারে, স্বেচ্ছায় দিতে পারে। 5 এর আদেশ শুধু আবেদন, নাকি? 144 এর আদেশের মেয়াদ কত? 144 এর 2 মাস। 2 মাস। 145 এর কোনো নির্দিষ্ট মেয়াদ নাই। মেট্রোপলিটন এলাকায় 144 ম্যাজিস্ট্রেট জারি করতে পারে না, কমিশনার কিন্তু মেট্রোপলিটন এলাকায় 145 কি করা যায়? জারি করা যাবে। বুঝছেন? 144 145। আচ্ছা, 144 স্থাবর অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু 145 শুধু কিসের ক্ষেত্রে? স্থাবর সম্পত্তি। তো কোনো প্রশ্ন আছে কিনা 144 এন্ড 145 নিয়ে? আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। প্রশ্ন আছে? প্রশ্ন যদি না থাকে আমরা আপাতত পরীক্ষায় চলে যাই। 20 মিনিটের পরীক্ষা, তো পরীক্ষায় চলে যাই, তারপর আবার পড়বো ইনশাল্লাহ। লাইনে থাকেন সবাই, যেয়েন না। আর পরীক্ষা দেওয়ার পদ্ধতি তো জানেন, গতদিন শিখাই দিয়েছিলাম, বা যারা নতুন আছেন তাদেরকে বলি, আমি পিডিএফ দিচ্ছি অনলাইনে। আপনারা একটা সাদা কাগজে ওই 40টা প্রশ্নের উত্তর লিখবেন। 1 এর ক হলে ক, 2 এর খ হলে খ, এভাবে লেখার পরে 20 মিনিটে পরীক্ষা শেষ করে গ্রুপে ছবি দিবেন। তারপরে যখন আমি উত্তরপত্র দিব, উত্তরপত্রে মিলিয়ে বলবেন যে সঠিক উত্তর এতটি, ভুল উত্তর এতটি, বা উত্তর করেননি এতটি। তো উত্তর করেননি এটা লেখার দরকার নাই, ভুল উত্তর যতগুলো হয়েছে সেটার সাথে 0.25 দিয়ে গুণ দিবেন। ধরেন সঠিক হয়েছে 20টা, ভুল গেছে 10টা, তাহলে 10 এর সাথে গুণ দিবেন 0.25। যা হয় সেটা ওই যতগুলো সঠিক হয়েছে সেটা থেকে কি হবে? বিয়োগ যাবে। তাহলে 30 থেকে যদি 10 এর সাথে 0.25 গুণ দেন তাহলে হয় 2.50। তাহলে 30 থেকে বিয়োগ যাবে 2.50। এখন আপনারা অনেকে করেন কি, আমি একটু বলে দিই। 40টার ভিতরে দেখা গেল এক লোকের 2টা ভুল গেছে, সে 40টাই দাগাইছে, ভুল গেছে কত? 2টা। এখন আপনারা হিসাব করে লেখেন 39-50। 39-50 না, 2টা যে ভুল গেল, আগে ওই 2টা বাদ না। আপনি আমি যে হিসাব দেই সেই হিসাব করবেন, ওইভাবে না। আপনি ধরেন 40টার ভিতর হয়েছে 38, 8 লিখবেন। সঠিক উত্তর কত? 38। তা আপনি তো 39 পানই নাই, তো 39-50 কেমনে হবে? সঠিক উত্তর কয়টা? 38। আর যে 2টা ভুল গেছে, 2 গুণ 0.25 কত হয়? 0.50। তাহলে 38 থেকে 0.50 বিয়োগ কত হয়? 37.50। আবারও বলি, ওই আহসান নবীরে জিগাবেন, নির্মলে জিগাবেন, বেল্লালে জিগাবেন, আবার শেষ পর্যন্ত আসবেন আমার কাছে, আর যেন শিখাইতে না হয়। লিখবেন সঠিক উত্তর এতটি, ভুল উত্তর এতটি, তারপর ভুল যতগুলো হয়েছে তার সাথে গুণ দিবেন কত দিয়ে? 0.25।
25 যা হয়েছে সেটা সঠিক উত্তর থেকে কি এ হলো কথা। আর আপাতত যার যার খাতা শেষেই দেখেন, বাট ওই যে যদি অন্য কারো খাতা দেখেন তাহলে ধরেন 1 এর ক সঠিক উত্তর হলো রাইট, 2 এর সে দাগাইছে গ কিন্তু উত্তর খ, তাহলে খতে কি দিয়ে দিবেন, দিয়ে দিবেন যাতে সে পরবর্তীতে বুঝতে পারে, এই আর কি। তারপরে ভুল ত্রুটি যা হয় আশা আশা করি আস্তে আস্তে শিখে যাবেন। ফৌজদারি কার্যবিধি 1898 ত্রয়োদশ অধ্যায় দেখেন, প্রিভেন্টিভ অ্যাকশন অফ দ্য পুলিশ, ধারা 149 থেকে 153, পুলিশের আপনার প্রতিরোধমূলক ক্ষমতা, অর্থাৎ কোনো অপরাধ যাতে সংগঠিত না হতে পারে এই মর্মে পুলিশ যে অ্যাকশন নয় এটার বলে প্রতিরোধমূলক ক্ষমতা। অপরাধ সংগঠন হওয়ার পরে যদি গ্রেফতার করে এটা প্রতিরোধমূলক ক্ষমতা না, অপরাধ যাতে সংগঠিত কি না হতে পারে এটার এই বলে প্রতিরোধমূলক ক্ষমতা। কত ধারা থেকে কত ধারা আছে? 149 থেকে 153। 2020 সালের লিখিত পরীক্ষায় প্রশ্ন আসছিল যে আমলযোগ্য অপরাধ নিরোধ মানে আমলযোগ্য অপরাধ নিরোধে পুলিশের ক্ষমতা বর্ণনা করুন। তো আমরা দেখি, দেখেন ধারা 149 আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে। তো তার আগে আমার জানা দরকার যে আমলযোগ্য অপরাধ আপনাদের মনে আছে কিনা। যদি আইনের ভাষা ছাড়া এমনি বোঝাই, আমলযোগ্য অপরাধ হলো বড় অপরাধ, গুরুতর অপরাধ, খুন করা, গুরুতর জখম করা, তারপরে দাঁত ভেঙে ফেলা, হাড় ভেঙে ফেলা, ডাকাতি করা, হত্যার উদ্যোগ নেওয়া, এইগুলো হলো কি আমলযোগ্য অপরাধ। আর আইনের ভাষায় যদি বলি যে যে সকল অপরাধের ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, মানে পুলিশ কাউরে গ্রেফতার করতে হলে ওয়ারেন্টের দরকার নাই বা ম্যাজিস্ট্রেটের অনুমতির দরকার নাই, অনুমতি ছাড়াই যদি গ্রেফতার করতে পারে তাহলে সেটাকে বলে আমলযোগ্য অপরাধ বা কগনিজেবল অফেন্স। তো দেখেন 149 ধারায় বলেছে যে আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে। প্রত্যেক পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ প্রতিরোধের জন্য হস্তক্ষেপ করতে পারেন এবং আমলযোগ্য অপরাধের অনুষ্ঠান তিনি তার সাধ্যমতো প্রতিরোধ করবেন। অর্থাৎ উনার সামনে যদি কোনো আমলযোগ্য অপরাধ ঘটার সম্ভাবনা থাকে বা উনি যদি জানতে পারেন আমলযোগ্য অপরাধ সংঘটিত হতে পারে তাহলে তিনি এটা প্রতিরোধের সাধ্যমতো কি করবেন, চেষ্টা করবেন। এটা আছে কত ধারায়? 149 ধারায়। অপরাধ প্রতিরোধে পুলিশের দায়িত্বের কথা এই ধারায় বলা হয়েছে, যখনই কোনো গুরুতর অপরাধের বিষয়ে কোনো পুলিশ অফিসার অবগত হন তিনি অপরাধটি যাতে অনুষ্ঠিত না হতে পারে সেজন্য পদক্ষেপ গ্রহণ করেন। তো এখানে একটা কেস রেফারেন্স আছে, এটা যদি আমরা দেখি, দেখেন। আচ্ছা, তার আগে আমি একটু, যে আপনারা যারা অনলাইনে আছেন আপনাদের এটা আমি দিয়ে দিচ্ছি, দেখেন এই পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি, এটা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে বা মেসেঞ্জার গ্রুপ আছে, যেটা দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। এটা আমার অনুরোধ, প্রিন্ট করে বইতে সংশ্লিষ্ট জায়গায় লাগাবেন। এটা এই যে আমি পিডিএফ দিয়ে দিচ্ছি। তো তাহলে এখানে একটা কেস রেফারেন্স দেখেন যে অপরাধের আশঙ্কা দেখা গেলেই তবে পুলিশ অফিসারের পদক্ষেপ গ্রহণের ক্ষমতার উদ্ভব হয়। মানে যখন আমলযোগ্য অপরাধের কি আশঙ্কা দেখা দিছে তখনই তিনি তার ক্ষমতা প্রয়োগ করতে পারবে। একজন লোক কাঁধে করে কুড়াল নিয়ে যাচ্ছে, ওই কুড়াল নিয়ে সে শত্রুকে আঘাত করবে, এই ওসিলায় পুলিশ এই কুড়াল কেড়ে নিতে পারে না। কুড়াল যদি, যে কাঠুরিয়া সে যদি কুড়াল নিয়ে যায় তাহলে তারে গ্রেফতার করা যাবে না। কিন্তু দেখা গেল আপনি কাজ করেন কোর্টে, আপনার কাঁধে কুড়াল, তার মানে এটা একটা অস্বাভাবিক ব্যাপার। তাহলে সেই ক্ষেত্রে বোঝা যেতে পারে যে সে তো কুড়াল নিয়ে অবশ্যই একটা খারাপ কাজ করতে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে গ্রেফতার হতে পারে। আচ্ছা, পরের লাইনটা পড়ার প্রয়োজন নাই, পরের লাইন কেটে দেন। বাদ ধারা 150 দেখেন, 150। তাহলে আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে কত ধারা? 149। 150 ধারা দেখেন, অনুরূপ অপরাধের ষড়যন্ত্র সম্পর্কে সংবাদ, মানে পুলিশের কাছে যদি আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্র সম্পর্কে সংবাদ আসে তাহলে তিনি তার যে যথাযথ কর্তৃপক্ষ তাকে জানাবেন যাতে ওই আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করা যায়। দেখেন, অপরাধের ষড়যন্ত্র প্রভৃতি বিষয়ে খবর পেলে পুলিশ অফিসার সে খবর, আন্ডারলাইন করবেন, তার ঊর্ধ্বতন অফিসারের কাছে, কার কাছে? ঊর্ধ্বতন অফিসারের কাছে, বা সে বা যে অফিসার অপরাধ প্রতিরোধের অধিকার রাখেন তার কাছে পৌঁছে দিবেন। তাহলে যদি কোনো পুলিশ অপরাধের ষড়যন্ত্রের সংবাদ পান তাহলে যে ওইটা প্রতিরোধ করতে পারে তারা জানাবেন।
ঊর্ধ্বতন অফিসার বা যেই হোক না কেন, এখানে অধিক্ষেত্রের কোনো প্রশ্ন নেই। যেখানেই অপরাধের ষড়যন্ত্র হোক না কেন পুলিশ অফিসার এই ধারায় ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এই কথাটার অর্থ কি? ধরেন গোপালগঞ্জের একজন পুলিশ অফিসার জানলো যে নড়াইলের অমুক জায়গা অপরাধ হতে পারে, তাহলে গোপালগঞ্জের পুলিশ অফিসার সাথে সাথে নড়াইলের অমুকরে কি জানাই দিবেন যাতে অপরাধ সংঘটিত না না হয়। তাহলে এখানে গোপালগঞ্জের পুলিশ অফিসার তো গোপালগঞ্জের অধীনস্থ, সে তো নড়াইলের অধীনস্থ না, বাট তারপরও যেখানেই হোক না কেন অপরাধটা বাংলাদেশের যেখানেই হোক না কেন যদি ষড়যন্ত্রের সংবাদ পায় প্রতিরোধের জন্য কি করতে হবে? ব্যবস্থা নিতে হবে। তাহলে আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে 149, ষড়যন্ত্র পেলে কি করবে? এটা আছে কততে? 150 150। আচ্ছা, এরপরে দেখেন ধারা 151 ভিবিআই 151 এর আগে আমরা পড়ছি, দেখেন অনুরূপ অপরাধ প্রতিরোধের জন্য গ্রেফতার। এটা হলো পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং তিনি যদি দেখে যে উনি যদি কাউরে গ্রেফতার না করে তাহলে আমলযোগ্য অপরাধ সংগঠন হয়ে যাবে। ধরেন দুইজন হেলমেট বাহিনী ব্রাহ্মণবাড়িয়া দুই পক্ষ একসাথে জড়ো হয়েছে, এখন পুলিশ যদি দেখে যে যদি আমি গ্রেফতার না করি তাহলে সংঘর্ষ বেড়ে যাবে, তাহলে সেই পরিস্থিতিতে আমলযোগ্য অপরাধ প্রতিরোধে তিনি বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন। সেকশন 151। এই যে দেখেন, কোন পুলিশ অফিসার যদি কোন আমলযোগ্য অপরাধ সংগঠনের ষড়যন্ত্রের কথা জানতে পারেন এবং তার নিকট যদি প্রতীয়মান হয় যে এই অপরাধ সংগঠন অন্যভাবে নিবারণ করা যাবে না, তাহলে তিনি ম্যাজিস্ট্রেটের আদেশ এবং ওয়ারেন্ট ছাড়াই, আন্ডারলাইন করেন, ম্যাজিস্ট্রেটের আদেশ এবং ওয়ারেন্ট ছাড়াই মানে ওয়ারেন্ট ব্যতীতই ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করতে পারেন। তাহলে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। এর আগে আমরা পড়ছিলাম 54 ধারা, 55 ধারা, 57 ধারা আর 151 আর 151। আজকে পড়ছেন? হ্যাঁ হ্যাঁ, আসবে তো। তাহলে ব্যাখ্যা দেখেন, এই ধারার উদ্দেশ্য হচ্ছে গুরুতর পরিস্থিতিতে অপরাধ প্রতিরোধের জন্য পুলিশকে বিনা ওয়ারেন্টে গ্রেফতারের ক্ষমতা, আন্ডারলাইন করবেন, যেখানে অবস্থা গুরুতর নয় সেখানে এই অধিকার প্রয়োগ করা যাবে না। মানে আপনি 151-এ কাউকে গ্রেফতার তখনই করতে পারেন যখন অবস্থা কি গুরুতর। যদি অবস্থা গুরুতর না হয় তাহলে কিন্তু 151-এ গ্রেফতার করা যাবে না। এই ধারায় গ্রেফতার হলে গ্রেফতারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না। 24 ঘন্টার বেশি যে আটক রাখা যাবে না এটা আমরা কত ধারায় পড়ছি বলেন? 61 ধারা। এবং তাকে যথাশীঘ্র ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ম্যাজিস্ট্রেটকে এই বিষয়ে কি করবেন? রিপোর্ট করবেন। তারপরে দেখেন একটা মানে ঘটনা, যে ক্ষেত্রে মামলার দুটি পক্ষ আদালতের কামরা থেকে বের হয়ে নিজেদের মধ্যে হাতাহাতিতে লিপ্ত হয়, সেক্ষেত্রে তাদের মধ্যে অধিকতর শান্তি ভঙ্গের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির 107 ও 151 ধারায় প্রসিডিং আইন যথোপযুক্ত। অনেক সময় এরকম হয় যে কোর্টের বের হয়েই দুই পক্ষ হাতাহাতিতে লিপ্ত হয়েছে, তাহলে ওদেরকে গ্রেফতার করা যায় কত ধারায়? 151 ধারায় গ্রেফতার করে মুসলেকের আদেশ দিবে 107-এ। 107-এ কি আছে কলিপাল বলেন? কি মুসলেকা? জি, সদাচরণের। শান্তির মা কি মরে গেছে যে আপনি সদাচরণ বললেন? 106 আর 107 কি শান্তি রক্ষা, আর 108, 109, 110 এই তিনটা কি সদাচরণ। কলিপাল 107 ধারায় কয় বছরের জন্য সদাচরণের মুসলেকা, শান্তি রক্ষার মুসলেকা বলেন? 107-এ আমি যা এক্সপেক্ট করি আপনি তাই বলেন, সমস্যা নাই। 106-এ 3 বছর, 7, 8, 9 সব কত? 1 বছর। 10 এবার 3 বছর দেখেন তো, তাহলে আমলযোগ্য অপরাধ প্রতিরোধের চেষ্টা করবে 149, ষড়যন্ত্র সম্পর্কে জানলে জানাবে 150, আমলযোগ্য অপরাধ প্রতিরোধে গ্রেফতার করবে 151। ধারা 152 দেখেন, সরকারি সম্পত্তির ক্ষতি সাধন প্রতিরোধ। কোন ধরনের সম্পত্তি? সরকারি সম্পত্তি। দেখেন বাংলাদেশের অনেক স্থানে সরকারি স্থাবর বা অস্থাবর সম্পত্তি যেমন জমি জমা, গাড়ি বাড়ি এবং মালপত্র আছে। এই যে ট্রেন লাইন, রেল লাইন, এটা কি সম্পত্তি? সরকারি সম্পত্তি না? রাস্তাঘাট কি সম্পত্তি? সরকারি সম্পত্তি। মেট্রো রেল সরকারি সম্পত্তি। বাংলাদেশের অনেক স্থানে নৌপথে জনকল্যাণের জন্য সরকারি চিহ্ন দেওয়া আছে। এসবের অপসারণের চেষ্টা যদি কোনো পুলিশ অফিসার দেখতে পান, আন্ডারলাইন করেন,
মানে সরকারি সম্পত্তি অপসারণের চেষ্টা যদি কোনো পুলিশ অফিসার কি দেখতে পান, তাহলে তিনি তা বন্ধ করার চেষ্টা করবেন। দণ্ডবিধি 430 থেকে 433 ধারায় এই জাতীয় অপরাধের বিবরণ পাওয়া যায়। তাহলে সরকারি সম্পত্তি যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে, পুলিশ সেটা প্রতিরোধের চেষ্টা করবে। কত ধারা? 152। 152। সর্বশেষ ধারাটা আমরা এই অধ্যায়ে দেখেন 153। ওজন ও পরিমাপের সরঞ্জাম পরীক্ষা। ওজনের জন্য ব্যবহৃত আন্ডারলাইন করেন বাটখারা। বাটখারা মানে আমরা লোকালি যেটা বলি পরিয়ান। 1 কেজি 2 কেজি 5 কেজি 20 কেজি আছে না লোহার, এটা হলো বাটখারা। দাড়িপাল্লা, নিক্তি। দাড়িপাল্লা নিক্তির মধ্যে পার্থক্য হলো দাড়িপাল্লা হলো বড় জিনিস মাপে, আর নিক্তি হলো সূক্ষ্ম জিনিস, সোনা, ওই যে অন্যান্য যা আছে নিক্তি প্রভৃতি। গোল দিবেন থানার ভারপ্রাপ্ত অফিসার তার থানার সীমার মধ্যে পরীক্ষা করার অধিকার রাখেন। তার থানার সীমা, ধরেন গোপালগঞ্জের ওসি সাহেব গোপালগঞ্জের যত ব্যবসা প্রতিষ্ঠান আছে ওদের দাড়িপাল্লা পরীক্ষা করতে পারে, নিক্তি পরীক্ষা করতে পারে, বা বাটখারা কি পরীক্ষা করতে পারে, যে জায়গায় কোনো ভেজাল আছে কিনা। তিনি যদি মনে করেন ওইগুলো খাঁটি নয়, তাহলে তিনি ওইগুলো আটক করতে পারেন। মানুষে আটক করবে না, কি আটক করবে? ওই জিনিসগুলা বাটখারা নিক্তি এগুলো আটক করবে। সঙ্গে সঙ্গে অধিক্ষেত্র সম্পন্ন কোন ম্যাজিস্ট্রেটের নিকট আটকের সংবাদ দিবেন। বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে জানাবেন যে আমি এগুলো আটক করছি। তাহলে ওজন বাটখারা এগুলা পরীক্ষা করে আটক করতে পারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। কত ধারা? 153। এবং ম্যাজিস্ট্রেটের সাথে সাথে কি জানাবে। তবে এখানে একটা ব্যাখ্যা যদি আমরা একটু দেখি, দেখেন দীর্ঘদিনের ব্যবহারের ফলে বাটখারা ক্ষয় হয়ে যেতে পারে, এবং সেই ক্ষয় যদি খুব সামান্য হয় তাহলে ওই বাটখারাকে খাঁটি নয় এমন বাটখারা বলা যাবে না। দেখা যাচ্ছে যে আপনি যে কোনো জিনিস যদি দীর্ঘদিন ব্যবহার করেন, দেখবেন যে যারা ঝালমুড়ি তৈরি করে, ঝালমুড়ি বানায়, ওনাদের যে কাঠ, যে জায়গায় মরিচ কাটে, দেখবেন যে খোঁজ হয়ে গেছে। আবার তাহলে যে কোনো একটা বাটখারা দেখা গেলো দীর্ঘদিন ব্যবহার করছে, একটু 19-20 হেরফের হয়ে গেছে, এটা যে মানে অপরাধ তা বলা যাবে না। কিন্তু যেটা যদি এটা গুরুতর প্রকৃতির হয় তাহলে আবার কিন্তু এই ধারার সুবিধা পাওয়া যাবে না। বুঝতে পারছেন? তাহলে আমরা 5টা ধারা এখানে সংক্ষেপে, 5টা বা কয়েকটা ধারা সংক্ষেপে মনে রাখবো। আমলযোগ্য অপরাধ প্রতিরোধের চেষ্টা করবে 149, ষড়যন্ত্র সম্পর্কে জানাবে 150, আমলযোগ্য অপরাধ প্রতিরোধে চেষ্টা করবে মানে গ্রেফতার করবে 151, তারপর সরকারি সম্পত্তির ক্ষতি যদি কেউ করে প্রতিরোধ করবে 152, ওজন বাটখারা এগুলো পরীক্ষা করবে বা আটক করবে, ম্যাজিস্ট্রেটে জানাবে 153। বুঝলেন? আচ্ছা, কোনো প্রশ্ন আছে কারো? দেন, হ্যাঁ বোঝাই দেবো। দেখেন তো শুনেন, যারা আমাদের এখানে আছেন তাদের উদ্দেশ্যে বলে, আমাদের পড়া আপাতত শুক্র আর শনিবার বিকেল কত 5টায়। তো আমি প্রশ্ন বোঝাই দিচ্ছি, কে কোনটা বোঝেন নাই। আজকে এই পর্যন্তই। আগামী শনিবার আপনাদের পরীক্ষা আমি বলে দিই। আগামী শনিবার আপনি পড়ে আসবেন 106 থেকে 153 পর্যন্ত পরীক্ষা, মানে শুক্রবারে 106 থেকে 153 সব, মানে যেগুলো আমরা পড়ছি, যে ধারা আমরা পড়ি নাই সেগুলো আপনার পড়ার দরকার নাই। তাহলে আগামী শুক্রবারে পরীক্ষা কত? 106 থেকে 153। আমরা কিন্তু বর্তমানে খুব স্লো যাচ্ছে এবং আস্তে আস্তে আমরা ফাস্ট হব। তো তারপরেও আপনাদের উন্নতি কিন্তু মানে কাঙ্ক্ষিত না, মানে আমি সন্তুষ্ট না। আরো উন্নতির সুযোগ আছে, আরো বেশি পড়ালেখা করতে হবে। বলেন, আর যারা যারা ভর্তি হন নাই ভর্তি হয়ে যেতে হবে অনলাইন অফলাইন মিলিয়ে। আমি আজকের প্রশ্নটা একটু বের করতেছি, কে কে বুঝেন নাই বা কোনো প্রশ্ন থাকলে আমি বুঝাই দিচ্ছি। দাঁড়ান, শুক্রবারে পরীক্ষা, শুক্রবার 2-3 বার বলা যাবে না। এই আখিরুল কয় নাম্বার? কত? 24। আমলযোগ্য অপরাধ প্রতিরোধে মাইক্রোফোন কো আখিনুর দেন, দে মাইক্রোফোন দেন। আখিনুর পড়েন। আমলযোগ্য অপরাধ প্রতিরোধে পুলিশ বিনা পরোয়ানায় কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে কোন ধারায়? এখন হ্যাঁ আপনার মতে উত্তর কোনটা হলে ভালো হতো? স্যার, এখানে এই যে আমরা 151 ধারা ভিতরে রয়েছে, আপনি বলছেন 54, 55, 57, 151 ধারা, 4টে বিনা পরোয়ানায়, কিন্তু এইখানে এই জায়গা কি বিনা পরোয়ানায় বলছে? ঠিক আছে, আর একটা কথা আছে আমলযোগ্য।
57 ধারায় যে গ্রেফতারটা করে বিনা পরোয়ানায় করে, বাট ওটা আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে না, ওটা আমল অযোগ্য, জি স্যার, ওই যে নাম আমল নাম অযোগ্য। দেওয়া শেষ করো। এজন্য 54, 55 আর 151 হইছে উত্তর, এর ভিতর 57 নাই। আমি তো ওই বুঝছেন আকিনুর? জি স্যার। আচ্ছা, আর কে কোথায় বুঝেন নাই বলেন, অনলাইনে কে কোথায় বুঝেন নাই, আমি বুঝাই দিই। আর কোনটা বুঝেন নাই, বা আমাদের সামনে যারা আছেন? আমি বলি, সবাই যা বলি শুনেন, আমার কথা শুনেন। 1 থেকে 10-এর মধ্যে কে বুঝেন নাই? এক প্রশ্ন আমি 2বার বুঝাবো না, সবাই মনোযোগ দিয়ে শুনতে হবে। 1 থেকে 10-এর মধ্যে কার কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, 4 নাম্বার দেখেন, ফৌজদারি কার্যবিধি 1898 এর 4 ধারায় উল্লেখিত স্থান বলতে নিম্নের কোনটিকে বোঝাবে না? এটা আমাদের স্থান, এই কথা বলেন কে? আবার কই জি স্যার, কথা বলেন কে? ফৌজদারি কার্যবিধি 1898 এর 4 ধারায় উল্লেখিত স্থান বলতে কোনটিকে বোঝাবে না? 4 ধারায় যে স্থান আছে সেই স্থানে বাড়ি বুঝাইছে, জাহাজ বুঝাইছে, কিন্তু ওই জায়গায় রেলগাড়ি নাই, এটাই এই কারণে উত্তর। মনে রাখবেন, স্থান বলতে রেলগাড়িরে বোঝায় না। কেন বোঝায় না আইন প্রণেতারা ভালো জানে, কিন্তু ওই জায়গায় স্থান বলতে রেলগাড়িরে বোঝায় না। জি, আর ওই যে বাড়ি জাহাজ, ওই দুইটা বুঝাইছে, বুঝছেন? ওই খুঁজে দেখবেন 4 ধারায় আর কি আছে, বাড়ি জাহাজ এই দুইটা আছে কনফার্ম। জি, আর কোনটা? 9 দাগ, নিম্নের কোনটি সঠিক? দেখেন, নিম্নের কোনটি সঠিক? অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলাদা এক শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এটা সঠিক না। কারণ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যুক্ত হবে কার সাথে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে, তাই এর উত্তর না। নির্বাহী ম্যাজিস্ট্রেট হলো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এটাও সঠিক না, কারণ নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোনো শ্রেণী নাই। জানতে চাইছে কোনটা সঠিক, তাহলে প্রথম দুইটা সঠিক না। গত বলছে সহকারী দায়রা জজ বলতে যুগ্ম জেলা জজকে বুঝাবে না। যুগ্ম জেলা জজ বলছে, সহকারী দায়রা জজ বলতে বোঝাইলো যুগ্ম দায়রা জজ, এটা সঠিক। যদি এই জায়গায় বলতো যে সহকারী দায়রা জজ বলতে যুগ্ম দায়রা জজকে বুঝাবে না, তাহলে এটাও সঠিক হতো না। এ জায়গায় বলছে যুগ্ম জেলা জজ, যুগ্ম দায়রা জজ না। কিন্তু একটা জিনিস দেখেন, এই কারণে এ গ সঠিক। জি, 11 থেকে 20। সুস্পষ্ট কোনো বিধান না থাকলে ফৌজদারি কার্যবিধি 1898 কোন বিধানকে লঙ্ঘন করবে না? আমাদের এক ধারায় বলছে ফৌজদারি কার্যবিধির, যে ফৌজদারি কার্যবিধিতে যে বিধান আছে, যদি বিশেষ কোনো আইন থাকে, স্থানীয় কোনো আইন থাকে, কোনো বিশেষ কার্যবিধি থাকে, সেটারে ফৌজদারি কার্যবিধি লঙ্ঘন করবে না। ওই আইনে যা থাকে সেটাই প্রাধান্য পাবে। ফৌজদারি কার্যবিধি 1898 4-1 ক ধারার মতে অ্যাডভোকেট বলতে বুঝাবে না। বুঝাবে না বলছে, অ্যাডভোকেট বলতে আমি আপনাদের আলাদা পেজ দিছিলাম, ওই জায়গায় অ্যাডভোকেট বলতে অ্যাডভোকেটকেও বোঝাবে, মুক্তাররেও বোঝাবে, আদালতের অনুমতিক্রমে যে কোনো ব্যক্তিরই বোঝাবে, তাহলে উপরে সবাইরই বোঝাবে। জি বলেন, আর কত? 11 থেকে 20 কোনটা? স্যার নমস্কার স্যার, 1 নাম্বারটা আমি বুঝতে পারিনি। 1 নাম্বার একবার বলে ফেলছি রিতা। 1 নাম্বার ফৌজদারি কার্য, আমি একাধিকবার বলবো না, সবাই মনোযোগ দেন। বলছে যে ফৌজদারি কার্যবিধিতে যাই থাক না কেন, ধরুন আপনাদের খাগড়াছড়ির বিশেষ একটা আইন আছে, আর ফৌজদারি কার্যবিধিতে আছে আর এক কথা, তাহলে খাগড়াছড়িরটাই প্রাধান্য পাবে, ফৌজদারি প্রাধান্য পাবে না, এ হলো কথা। 15 ফৌজদারি কার্যবিধি 46 ধারায় কোনটি গ্রেফতারের ক্ষেত্রে অবশ্যই থাকবে? এটা আমরা বারবার পড়াইছি। গ্রেফতারের ক্ষেত্রে থাকবে স্পর্শ বা আটক, হাত করা পরানো বাধ্যতামূলক না। জি, আর হ্যাঁ, জেলা পর্যায়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে। আচ্ছা, আমি উত্তর দিই, আপনারা উত্তর দিলে এই জায়গায় এসে বসেন, আমি ওই জায়গায় টাকার ভাগ দিতে হবে তো আমার। দেখেন, এইভাবে দেখেন, মিউট করেন না কেন আপনি?
পাগল পাগল নিয়ে ক্লাস করতে বসছি। শুধুমাত্র জেলা পর্যায়ের জাস্টিস অফ দ্য পিস হলেন, শুধুমাত্র কথাটা বলতেন। মানে কে শুধুমাত্র এই যে যে কয়জন আছে এর মধ্যে জেলা পর্যায়ের জাস্টিস অফ দ্য পিস কে? দায়রা জজ। আর এই জায়গায় যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকতো তাহলে সেও হতো, কিন্তু এই জায়গা তো আছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এটা তো বলছে জেলা পর্যায়ে, এই কারণে উত্তর হলো দায়রা জজ। এখন একজন বলছেন স্যার সুপ্রিম কোর্টের বিচারপতি হলো না কেন? সুপ্রিম কোর্টের বিচারপতি কি শুধু জেলা পর্যায়ে? সে তো সমগ্র বাংলাদেশের। জি আচ্ছা, একজন জিজ্ঞেস করছে স্যার 29, দেখেন নিম্নের কোন অপরাধের ক্ষেত্রে পুলিশ কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে না? এখন আমাদের মানে নরমালি আমরা অপরাধের নাম শুনে যা জানি, খুন অনেক বড় অপরাধ, ডাকাতি অনেক বড় অপরাধ, রাষ্ট্রদ্রোহিতা আরো বড় অপরাধ। বাট মজার বিষয় হলো রাষ্ট্রদ্রোহিতা একটা নন কগনিজেবল অফেন্স। যার যার বাসায় ফৌজদারি কার্যবিধি বই আছে, বই না থাকলে আপনি গুগলে সার্চ দিয়েন রাষ্ট্রদ্রোহিতা 124A দণ্ডবিধির 124 ক ধারায় রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড, বাট এটা একটা নন কগনিজেবল অফেন্স। আর নন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে না, আদালতের কি লাগে? অনুমতি লাগে। এই কারণে রাষ্ট্রদ্রোহিতার ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে না। জি আর কোন? স্যার 21 জি সেটা তো ভালো জানেন, আপনাদের এফআইআর এ কি বলছে, বা রাষ্ট্রদ্রোহিতা যেহেতু নন কগনিজেবল তাহলে তো এফআইআর হবে না। রাষ্ট্রদ্রোহিতার মামলা বিশেষ ব্যক্তি দায়ের করতে পারে, পলিটিক্যাল মামলা অধিকাংশ হয়তো সন্ত্রাস বিরোধী এই সেই হাবিজাবি দায় দিয়ে ঢুকায়। দেখেন ফৌজদারি কার্যবিধি 1898 খ ধারা অনুসারে কিশোর অপরাধীর বিচারের ক্ষেত্রে তার বয়স নির্ধারণ করা হবে। বারবার পড়াইছি, যেদিন তাকে আদালতে হাজির করে সেই দিন, যেদিন অপরাধ সংগঠন করে সেই দিন না, যেদিন অপরাধ সংগঠন করে। এটা হলো শিশু আইনের ক্ষেত্রে। আর ফৌজদারি কার্যবিধির 29B-তে আছে যেদিন তাকে আদালতে হাজির করা হয় সেই দিন। বুঝতে পারছেন? 37 স্যার। 37 দেখেন, একজন বলছে 37 ভিন্ন এখতিয়ার সম্পন্ন আদালতের সীমানার ভিতর ওয়ারেন্ট কার্যকর করা হলে উক্ত গ্রেফতারকৃত ব্যক্তিকে হাজির করতে হবে কোথায়? আমরা জানি 20 মাইলের মধ্যে হইলে ওই ওয়ারেন্ট ইস্যু করে আদালতে, আর 20 মাইল বেশি হলে গ্রেফতারকৃত স্থানের আদালতে। এই জন্য ক অথবা খ উভয়। 22 কত বলছেন? 22। মাদ্রাসার শিক্ষক মিন্টু বিশ্ব রোড দিয়ে সাইকেল চালিয়ে যাবার সময় একটি হত্যাকাণ্ড সংঘটিত হতে দেখে এবং উক্ত বিষয়ে কাউকে অবগত না করে মাদ্রাসায় গিয়ে ছাত্রদের ক্লাস নাই। এখানে মিন্টু কোনো অপরাধ করেছে কিনা? অবশ্যই অপরাধ করছে। দেখে আমাদের আবুল বাশার ভাই উত্তর দেন, অপরাধ যে করছে ব্যাখ্যা দেন। আপনি বললেন তো করছে, যতটুক ব্যাখ্যা দিলে সন্তুষ্ট হবো ততটুক দেন। যদি কোনো প্রকাশ্যে আমরা দেখি যে কোনো অপরাধ সংগঠিত হচ্ছে এবং সেই সংগঠন। ধন্যবাদ। শুনেন আমি বলে দিই, আমাদের ফৌজদারি কার্যবিধি 44 ধারায় আছে কিছু কিছু অপরাধ যদি আমাদের সামনে ঘটে তাহলে সেই অপরাধগুলোর তথ্য আমরা নিকটস্থ ম্যাজিস্ট্রেট বা পুলিশকে দিতে কি বাধ্য। যদি আমরা না দেই তাহলে আমরা আবার কি হব? দণ্ডিত হব। দণ্ডবিধির 176 ধারায়, 176 ধারায়। বুঝছেন? তাহলে কিছু কিছু অপরাধ যেরকম খুন যদি হতে দেখি, আমরা যদি তথ্য না দেই তাহলে আমরা দণ্ডবিধির 176 ধারার অপরাধ করেছি। এটা তো পরের বিষয়, এটা আপনি ওই তর্ক সাপেক্ষ, বাট আপনার দিতে হবে অবশ্যই। আপনার বিরুদ্ধে মামলা হবে, তখন আপনি প্রমাণ জেনারেল এক্সেপশনে বলবেন যে আমার ভয় দেখাইছিল এই কারণে আমি বলি নাই, কিন্তু মামলা তো অপরাধ তো আপনি করছেন। 32 নিম্নের কোনটি সঠিক নয়? দেখেন কোনটি সঠিক নয় এটা জানতে চাইছে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কখনো জাস্টিস অফ দ্য পিস বলে গণ্য হবে না, এটা সঠিক। এটা কি সঠিক নাকি সঠিক না বলেন? সঠিক। বিচারের ক্ষেত্রে অতিরিক্ত সিএমএম এর বিশেষ ক্ষমতা নাই। ওই যে 29 গতে দেখবেন 3 জন ম্যাজিস্ট্রেট আছে, তার ভিতরে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাই, এটাও সঠিক। কিন্তু সঠিক নয় যেটা, কিশোর অপরাধীর বিচার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত করতে পারে, এটা পারে না। কিশোর অপরাধীর বিচার করতে পারে সিজিএম, সিএমএম বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। তো এটা সঠিক না, আর বাকিগুলো সঠিক। জি আর বলেন।
নিম্নের কোনটি সঠিক? যুগ্ম দায়রা জজ অনূন্য 10 বছর কারাদণ্ড দিতে পারে, অনধিক হলে এটা সঠিক হতো, অনূন্য মানে সর্বনিম্ন, যুগ্ম এটা সঠিক না। পুলিশ আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে না, এটা সঠিক না। আমল অযোগ্যর ক্ষেত্রে পারে না, কত দাঁড়ায়? 57তে পারে তো, পারে, তাহলে এটা সঠিক না। বেসরকারি ব্যক্তি কোনো অপরাধীকে গ্রেফতার করতে বাধ্য নয়, এটা সঠিক। বেসরকারি ব্যক্তি মানে আমি আপনি, আমাদের সামনে যদি কেউ অপরাধ করে আইনে আমাদের ক্ষমতা দিছে গ্রেফতার করতেও পারি নাও পারি, কিন্তু গ্রেফতার করতে আমরা বাধ্য না। আমরা বাধ্য হলো তথ্য দিতে, কিন্তু গ্রেফতার করতে আমরা বাধ্য না, এই কারণে এটা সঠিক। আর কত বললেন? 23 আপনারে জরিমানা করে বুঝাবো। মফস্বল এলাকায় কে জাস্টিস অফ দ্য পিস নিয়োগ দিতে পারে? এটাকে বুঝার কি আছে? 22 ধারায় সরকার। জি। আর আর এই আর কোন প্রশ্ন আছে আপনাদের? বলেন। প্রধান বিচারপতি, আপনি আসেন নাই ক্লাসে প্রথম দিকে? রাষ্ট্রীয় কেরানি মানে ক্লার্ক অফ দ্য স্টেট, এটা নিয়োগ দেয় প্রধান বিচারপতি। এখন অনেকের মনে আবার প্রশ্নটা, স্যার রাষ্ট্রীয় কেরানির কাজ কি? ওই প্রধান বিচারপতি যে কাজ নির্ধারণ করে দিবে সেই কাজ। নরমালি রাষ্ট্রীয় কেরানি বলতে কেউ নাই, বাট প্রধান বিচারপতি কাউরে নিয়োগ দিলে দিতে পারে, এবং সে প্রধান বিচারপতি কর্তৃক নির্ধারিত কাজ করবে। আপাতত নাই, বাট উনি নির্ধারণ করে দিতে পারেন আর কি, নিয়োগ দিতে পারেন। আচ্ছা, একজন জিজ্ঞেস করেন 40 সমনের বিরুদ্ধে প্রতিকার কি? এটা আপনার পারা উচিত, রিভিশন। সমন বাতিলের আবেদন করা যায় না, আপিলও করা যায় না, প্রতিকার হলো রিভিশন। সমনের বিরুদ্ধে প্রতিকার রিভিশন। আমি আপনাদের বলছিলাম যে 3টা ধারায় আপিল করছি, 3টা জায়গায়, 405, 406, 406 ক। এটা ছাড়া বাদ বাকি যা আছে সব কি রিভিশন। তো ধন্যবাদ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আগামী শুক্রবার দেখা হবে। আর কোনো প্রশ্ন যদি তারপরেও না বুঝেন আমার ওই মেসেঞ্জারে আমাদের গ্রুপে লিখে দিয়েন যে স্যার এটা বুঝি নাই।